নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবাসরীয় দুপুরে আপনারা শুনতে চলেছেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসির গল্প অবলম্বনে সারান্ডায় শয়তানের নবম পর্ব। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসির সমগ্র প্রথম খণ্ড থেকে। তাহলে আর কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, সারান্ডায় শয়তানের নবম পর্ব। মাঝরাতে ঘুম ভেঙে গেল টুপুরের। ভুটভুট শব্দ হচ্ছে একটানা। কয়েক সেকেন্ড উৎকর্ণ হয়ে টুপুর শুনল আওয়াজটা। কিসের আওয়াজ? সেই মোটরসাইকেলটা এলো নাকি? সহেলি আর অবনী অকাতরে ঘুমিয়ে। কৌতূহল দমন করতে পারছে না টুপুর। মশারি সরিয়ে সন্তর্পণে নামল চৌকি থেকে। রাতের দিকে ভালোই ঠান্ডা পড়েছে থলকোবাতে। গায়ে একখানা চাদর জড়িয়ে নিল টুপুর। দরজা খুলতে গিয়েও থামল একটু। ঘরে হ্যারিকেন জ্বলছে, কমানো আছে বলতেটা। হ্যারিকেনটা নিতে গিয়েও নিল না। দরজা খুলে বেরিয়ে এসেছে বারান্দায়। বেরিয়েই অবাক। অদূরে ইন্সপেকশন বাংলোয় আলো জ্বলছে, ইলেকট্রিক লাইট। তার মানে শব্দটা মোটরসাইকেলের নয়, জেনারেটারের। এত রাতে কোনো ভিআইপি এলো নাকি ওই বাংলোয়? চাঁদ এখনো ডোবেনি। পরশু পূর্ণিমা পড়েছে। শুক্লপক্ষের মায়াবী জ্যোৎস্নায় ডুবে আছে চারিদিক। রেস্ট হাউসের লাগোয়া কাঁঠাল গাছের গায়ে চিকচিক করছে চাঁদের আলো। অন্ধকার গাঢ় নয় বলেই বুঝি একটু সাহস পেল টুকুর। পায়ে পায়ে বারান্দার ধারটাই এলো। ডিঙি মেরে দেখছে বাংলোর দিকটা। আচমকা ফিসফিস স্বরে, এই টুপুর, তুই এখন বেরিয়েছিস কেন? ভীষণ চমকে উঠল টুপুর। 5-7 হাত দূরে মহুয়া গাছের নিচে একটা ছায়া মূর্তি। ছায়া গাছের তলা থেকে সরে আসতেই টুপুরের ধরে যেন একটু রান এলো। প্রায় চেঁচিয়েই উঠেছে। মিতিন মাসি, তুমি? আরে চুপ চুপ, একদম চুপ। কারা এসেছে গো? ঠিক বুঝতে পারছি না রে। খানিকক্ষণ আগে একটা জিপ এলো, তারপর সারিয়াকে ডেকে নিয়ে গেল। তারপর থেকেই তো লাইট জ্বলছে ওখানে। কে একজন সারিয়াকে ডেকে নিয়ে গেল? ঠিক দেখতে পাইনি মুখটা। সারিয়া তো ডাইনিং হলের ওখানটাই ঘুমায়। ওকে রান্নাঘরের দিক দিয়ে কে যেন এসে ডাকছিল। যখন গেট দিয়ে বেরোচ্ছে তখন আমি শুধু পেছনটা দেখলাম। জঙ্গলের কোনো অফিসার? সেরকমটা তো মনে হচ্ছে না। তাহলে পেছন দিক দিয়ে ডাকবে কেন? সোজাসুজিই তো হাঁক পারতে পারে। হয়তো ডেকেছে, হয়তো সারিয়ার ঘুম ভাঙেনি। জিপটা যখন ঢুকছিল তখনই আমি জেগে গেছি। ডাকলে আমি নিশ্চয়ই শুনতে পেতাম। তাহলে সার্গিয়াকে জিজ্ঞাসা করে দেখো না। আরে সার্গিয়া কোথায়? সে তো নেই। সেও এখন ওই বাংলোতেই, এখনো ফেরেনি। তাই ভাবছি একবারটা গিয়ে দেখলেই হয়। তাহলে যাবে? দাঁড়া দাঁড়া, গায়ের একটা শাল নিয়ে আসি আগে। শুধু শাল নয়, মিতিন একখানা টর্চও এনেছে ঘর থেকে। তবে টর্চ জ্বালানোর দরকার হলো না। চাঁদের আলোয় ছোট ছোট নুড়ি পাথরও স্পষ্ট দেখা যাচ্ছে। টুপুর চলেছে মিতিনের গা ঘেঁষে। মিতিন নিচু গলায় বলল, এই টুপুর, তোর পায়ে রবারের চটি আছে তো? টুয়ে ভর রেখে হাঁট, একদম যেন শব্দ না হয়। আর আমার পাশে পাশে থাক, ভয় পাস না, কিচ্ছু হবে না। 30-35 গজ নুড়ি বিছানো পথ তুরতুরিয়ে পেরিয়ে গেল দুজনে। আস্তে করে গেট ঠেলে ঢুকলো বাংলোর হাতায়। সামান্য ক্যাঁচ শব্দ হয়েছে। ওইটুকু আওয়াজকেই যে কি প্রকট মনে হলো। একটুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে আবার নিঃশব্দ অভিযান। একটা মাত্র ঘরে আলো জ্বলছে, দরজা বন্ধ, জানালার একটা পাট খোলা, পর্দা টানা আছে জানলায়।
ভেতরে দুজন তিনজনের কণ্ঠস্বর। আশ্চর্য, লোকগুলো পরিষ্কার বাংলায় কথা বলছে। জানলার কোণে এসে দাঁড়িয়েছে মাসি মঞ্ঝি। পরস্পর মুখ চাওয়াচাই করে নিল একবার। চাপা স্বরে কথাবার্তা চলছিল অন্দরে। হঠাৎ একটা চড়া গলা শোনা গেল। এই, আমাকে দোষ দিচ্ছ কেন? ওড়িশা থেকে কি আমি হাতিতে ট্রেল করে এনেছি? 200-250 কিলোমিটার রাস্তা এলো হাতিগুলো, তোমরা কেউ ছুতেও পারলে না। এখন দায় আমার ঘাড়ে চাপাচ্ছ। চেল্লাচ্ছ কেন? গন্ডগোলটা তো তুমি পাকালে। নিজেই বড় মুখ করে বললে এটা নাকি তোমার পায়ে হাত কাকে। সব নিশানা কি সবসময় ঠিকঠাক হয়? তাহলে দুম করে পায়েরটা কেন বললে? নয় আরো 1-2 দিন ওয়েট করতাম। অপেক্ষা করার সময় কোথায়? ওদিকে সিংহ মহাশয় তো অস্থির হয়ে উঠেছেন। তুমি একটা অপদার্থ। তোমার জন্য টাকাটা হাত চড়া হবে। এমন একটা ঢেঁড়সকে লাথি মেরে গ্রুপ থেকে বের করে দিতে হয়। এই, মুখ সামলে, মুখ সামলে। আমি যদি ঢেঁড়স হই, তুই কি চিচিঙ্গের চামচিকে? চুপ। এবার তৃতীয় কণ্ঠ মুখর হলো। একদম চুপ। স্বরটা রীতিমতো জলদগম্ভীর। তোরা নিজেদের মধ্যে ঝগড়া করবি না চুপচাপ শুনবি প্ল্যানটা কি? ও কেন এইভাবে কথা বলছে? আরে বেশ করবো, বলবো, 1000বার বলবো। কি করে নিবি তুই? ফের ঝগড়া। এবার কিন্তু তোদের দুজনকেই। ভারী গলা থেমে গেল। বাকি দুজনও চুপ। জানলার পাল্লা আর দরজার ফাঁকটুকু দিয়ে মিতিন দেখল সার্গিয়া ঢুকেছে ঘরে। দুহাতে দুটো পকোড়া ভর্তি কাঁচের প্লেট, টেবিলে মদ আর সোডার বোতল। সেগুলো সরিয়ে পাকোড়ার প্লেট রাখা হলো টেবিলে। ওপাশে দরজা দিয়ে বেরিয়ে গেল। প্রায় সঙ্গে সঙ্গে ফিরেছে। হাতের জলের জগ আর 3খানা গ্লাস। জগ গ্লাস টেবিলে রেখে দাঁড়িয়ে রইল একটুক্ষণ। और कुछ चाहिए साहब? नहीं, तू जाके सो जा। हम लोग और आधा घंटा ठहरेंगे। हम लोग जाने के बाद जनरेटर ऑफ कर देना, ठीक है? ले 500 रुपया चलेगा ना? जी साहब। हाँ हाँ साहब। तो लड़का सुन, जी साहब। यो बात याद नहीं रखना, भूल जा। हम लोग बुरा आदमी नहीं है, जरा मस्ती करेंगे बस, समझ गया ना? এবার আর জি হাঁ কিছু বলল না সার্গিয়া। চুপচাপ বেরিয়ে গেল ঘর ছেড়ে। মিতিন একজনেরও মুখ দেখতে পাচ্ছিল না। তিনজনে 3টে বেতের চেয়ারে বসেছে, জানলার দিকে পেছন করে। দুজনের গায়ে চামড়ার জ্যাকেট, একজন ফুল স্লিভ সোয়েটার পরাটা দলপতি। সে বসেছে মাঝখানে, বাকিরা দুপাশে। ডান দিকের লোকটা বোতল খুলে গ্লাসে গ্লাসে মদ ঢালছে। ওপেনার দিয়ে ফটাস ফটাস সোডা খুলল, মেশাচ্ছে মদে। দলপতি হাত তুলে নিতেই অন্য দুজনও পানীয় নিয়েছে হাতে। গ্লাসে গ্লাসে ঠেকিয়ে চিয়ার্স বলে উঠল। টুপুর মিতিনের কানে কানে বলল, মিথিন মাসি, এইমাত্র ঝগড়া হচ্ছিল না? চুপ। দলপতির ভারী গলা গম গম করল আবার। ভালো করে প্রেমটা শুনলে না, এটাই লাস্ট চান্স। আর যেন কোনো ভুল চুক না হয়। আমাদের হাতে আর 2 দিন মাত্র সময় আছে। পরশু রাতের মধ্যে কাজ হাসিল করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সে পারবো, ও যদি না গুবলেট করে। কেউ কারো দোষ দেবে না। টাকা সমান পাচ্ছ, টিম হয়ে কাজ করো। লিখে তাকিয়ে 3 জনকে 3টে পজিশন নিতে হবে। নুন ঢেলে দিয়ে তুমি চলে যাবে টিলার মাথায়। আর তুমি, হ্যাঁ তুমি থাকবে জঙ্গলের সাইডে। আর আপনি? আমি টাওয়ারে।
তোমরা মিস করলে ফাইনাল শট তো আমাকেই মারতে হবে। দাঁত দুটো কিভাবে নিয়ে যাওয়া হবে? সে ভাবনা তো তোমাদের নয়, ওটা আমার অসীম মহাশয়ের উপর ছেড়ে। আমি জানি রাউরকেলা থেকে কনসাইনমেন্ট বুক করা আছে। তুমি একটু বেশি জেনে ফেলেছ দেখছি হালদার। ভারী স্বর চাবুকের মতো শোনালো। তুমি তো জানো হালদার, প্রয়োজনের অতিরিক্ত জানা আমি পছন্দ করি না। সরি, ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দিন। তোর তো সবসময় ভুল হয়ে চলেছে। 250 কিলোমিটার ছুটেও তো একটা হাতির লেজ ধরতে পারিস না তুই। আবার ঝগড়া? শোনো বললাম, আজকে হাতিটা মরল তো ভালো, তুমি বেঁচে গেলে। নইলে কাল আমি তোমার উপরই টিপ প্র্যাকটিস করব। হাতিটা আজকে যদি না আসে তখন? তাহলে তুমি কাল সারাদিন টিপ প্র্যাকটিস করবে। আর কোনো কথা হচ্ছে না। নীরবে পানীয় শেষ করছে তিনজন। গপাগপ পাকোড়া খাচ্ছে। নিতিন নিথর হয়ে দাঁড়িয়ে থাকা জিপটাকে দেখতে গেল। নড়তে বারণ করল টুপুরকে। জিপের দরজা খোলা। নিতিন ড্যাশবোর্ড হাতড়াচ্ছে। কিছু কাগজ বের করে টর্চের আলোয় পড়ছে। দুটো কাগজ শালের আড়ালে চালান করে বাকিগুলো রেখে দিল ড্যাশবোর্ডে। ফের ফিরছে জানলায়। পানীয় শেষ, সোডা খতম, পকোড়া সাবাড়। 3 মক্কেল উঠে দাঁড়িয়েছে। 39 জন আড়মোড়া ভাঙল। টুপুরকে টেনে নিয়ে মিতিন দ্রুত সরে গেল বাংলোর পাশে। একেবারে দেওয়াল ঘেঁষে অন্ধকারের ছায়ায়। গাছের ছায়ার চেয়েও এখানে অন্ধকার অনেক বেশি গাঢ়। একে একে বেরিয়ে এসেছে 3 মূর্তি। চাঁদের আলোয় টুপুর স্পষ্ট দেখতে পেল দলপতির মুখখানা, সেই ঝিনিকপানির মোটরসাইকেলের আরোহীটা, যে মুরগি দুটোর ঘাড় মুচড়ে দিয়েছিল। তাই কি ভারী গলাটা চেনা চেনা লাগছিল? দোকানে এসে সিগারেট নিচ্ছিল। মুহূর্তের জন্য হলেও গলাটা কানে এসেছে টুপুরের। পিছনের আরোহীটাও আছে, ওই যে গলদার। এর স্বর অবশ্য টুপুর অনেক আগেই চিনে ফেলেছে। মেঘাতগুরুতে শোনা উদ্ধত বাচনভঙ্গি কি সহজে ভোলা যায়। তবে হালদারকে সে আগে দেখেনি। ওই লোকটা ওড়িশা থেকে হাতিটাকে ধাওয়া করে এসেছে। এই 3 শয়তানি হাতিটাকে মারার ষড়যন্ত্রী। ইস, লোক 3টেকে যদি এক্ষুনি গারদে ধরে পুড়ে দেওয়া যেত খুব ভালো হতো। হালদার আর গলদার টুলছে অল্প অল্প। দুজনের হাতেই 2টো করে খালি বোতল। গলদার একটা বোতল ছুঁড়ে দিল সামনের খাদে। অমনি হালদারও একটা বোতল ছুঁড়েছে। উল্লসিত হয়ে বলল, আমারটা তোর চেয়ে অনেক দূরে গেছে। কি করে বুঝলি? বোঝাবুঝি কি আছে? আমার কবজির জোর তোর চেয়ে 1.5 বেশি। দেখ, এবার দেখ। কি ছেলে মানুষই হচ্ছে, দুটোকেই আমি এবার। সুরসুর করে গাড়িতে চলে এলো 2 সাগরেদ। যে গেট দিয়ে মিতিন টুপুর ঢুকেছিল সেটা ছাড়াও আর একটা গেট আছে বাংলোর। ওই গেট পেরিয়েই আজ লিগিরদা গিয়েছিল তারা। 3 শয়তানের জিপও ওই রাস্তায় ধরল। প্রচণ্ড স্পিড তুলে মিশে গেল জঙ্গলে। দরজা হাট করে খোলা। হরিণ পায়ে ঘরটায় ঢুকল মিতিন। এদিক ওদিক তাকিয়ে হঠাৎ চোখ গেছে বটল ওপেনারের দিকে। হাতির সুরের শেপ টেবিলে পড়ে আছে। জিনিসটা হাতে তুলে নিতেই ঝুপ করে আলো নিভে গেল। টুপুর হাত খামচে ধরল মিতিনের। কি কি হবে এখন?
আহা, ঘাবড়াচ্ছিস কেন এত? সার্গিয়া আসলে এখনো জেগে আছে, জিভ বেরিয়ে যেতেই জাস্ট জেনারেটরটা বন্ধ করেছে। চল সার্গিয়ার কাছে একবার যাই। আপনারা ইধার? সার্গিয়া, এটা তোমার থেকে আশা করিনি। টাকার লোভে তুমি যাকে তাকে সরকারি বাংলো খুলে দিলে। জানো কমপ্লেন করলে তোমার চাকরি চলে যেতে পারে। টাকার লোভে আমি করিনি দিদি, সাচ। বিলকুল ঝুট। আমি তোমায় টাকা নিতে নিজের চোখে দেখেছি। বিশ্বাস করুন দিদি, ওরা আমায় তুলে এনেছিল রিভলভার দেখিয়ে, পকোড়া ভেজে দেওয়ার জন্য জোর করলো। আরে ঠিক আছে ঠিক আছে, ওঠো। আচ্ছা সার্গিয়া, এবার বলো তো তুমি কি ওদের চেনো? नहीं, जिंदगी में এই পহলি বার দেখা। সত্যি বলছো? ঝুট বললে আমার জবান খসে যাবে। আচ্ছা ওরা এখানে কি জন্য এসেছিল সেটা তুমি জানো? नहीं দিদি, ওরা আমার সামনে কিছু বলছিল না। শোনো, কাল তোমার হাতে আমি একটা জরুরি চিঠি দেব, সোজা গিয়ে রেঞ্জ অফিসে দিয়ে আসবে। জি। কেউ যেন এই চিঠির কথা ঘুণাক্ষরেও জানতে না পারে, বিট অফিসার দীননাথ সহায়ও না। যদি কেউ জানতে পারে তাহলে কিন্তু তোমারই ক্ষতি হয়ে যাবে, এই কথাটা মনে রেখো। আমার নামে কমপ্লেন করবেন না তো দিদি? না, আমি কোনো রকম কোনো কমপ্লেন করব না, তুমি এখন যাও। চোখ মুছতে মুছতে সার্গিয়া চলে গেল। মিতিন একটুক্ষণ দেখলো সার্গিয়া চলে যাওয়া, তারপর টুপুরকে বলল, কি বুঝলি? সার্গিয়াকে কিন্তু ইনোসেন্টই মনে হলো মিতিন মাসি। জোর করে রিভলভার দেখিয়ে তুলে আনলে ও বেচারা কি করে? যদিও অবশ্য সার্গিয়ার ভার্সনটা সত্যি হয়। তুমি সার্গিয়ার কথা কি বিশ্বাস করছো না? করছি বটে, আবার করছি নাও বটে। জঙ্গলে এত বড় একটা অপারেশন হচ্ছে, অথচ কোনো বনকর্মী জানে না। এমনটাও কি হওয়া সম্ভব? টুপুর, একাধিক বনকর্মীও যুক্ত থাকতে পারে। আমার মনে হয় দীননাথ সহায় এর মধ্যে থাকলেও থাকতে পারেন। দেখতে একটু বেশি ভালো মানুষ। আর কেউ? আর কে হতে পারে? দেখা যাক, আমিও ভাবছি। তবে আমাদের কিন্তু একটা ডিসিশন খুবই ভালো হয়েছে বুঝলি। লোকগুলো আর যাই করুক না কেন, আজ রাত্রে কোনোভাবেই হাতিটাকে কবজা করতে পারবে না। ইস, নুনের বস্তাগুলো দেখতে না পেয়ে নির্ঘাত চুল ছিঁড়বে। লিডারটা রাগের চোটে হালদার গোলদারদের মেরেই না দেয়। সেরকম কিচ্ছু করবে না। যতক্ষণ না কাজ শেষ হচ্ছে ততক্ষণ হালদার গোলদারের টিকিটিও ছোবে না। লোক দুটো কিন্তু বেশ বোকা বোকা আছে, চাইল্ডিশ আচরণ করছিল। আরে ওই ধরনের হাফ উইট অনুচরিত শয়তানদের বেশি পছন্দ। আর ওই যে সর্দারটিকে দেখলি, তিনি অতি ধুরন্ধর, একেবারে রাবণ। জানে নির্বোধ লোকদের দিয়ে বেশি নিষ্ঠুর কাজ করানো যায়। বহুক্ষণ পর হাওয়া উঠেছে একটা। জঙ্গলের দিক থেকে শব্দ করতে করতে রেস্ট হাউসের কম্পাউন্ডে ঢুকে পড়ল বাতাস। নেড়ে দিচ্ছে ইউক্যালিপটাসের ঝুঁটি। উঁচু গাছটাকে দেখতে দেখতে মিতিন বলল, না না, রাবণ প্ল্যানটা একা ছকেনি রে, সঙ্গে একজন মেঘনাথও আছে। তাকে সামনে থেকে দেখা যায় না, প্রত্যেক অপারেশনেও সে নেই, কিন্তু হাতির দাঁত সেই লোকটার মাধ্যমেই চালান যাবে। কে সে? আরে শুনিসনি, রাবণ এক সিংহমশাইয়ের কথা বলছিল। হ্যাঁ হ্যাঁ, পুরুষোত্তম সিংহ লোকটা কিন্তু স্ট্রাইকিং। জঙ্গলের হাড় হদ্দ চেনেন, একসময় ক্র্যাক শট ছিলেন। ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে তার সম্পর্কও আছে। শিকারী অথচ অ্যানিমাল লাভার। তুমি কিন্তু পুরুষোত্তম বাবুকে সন্দেহ করছো। না, সন্দেহ ঠিক না, তবে ভাবছি যে সন্দেহর তালিকায় তাকে রাখার কারণ আছে কি নেই। বিকাশ সিংহকে ধরছো না কেন? লোকটা জঙ্গল থেকে ফিরলো, পরের দিন আবার নাকি মনোহরপুর যাবে। হাতিগুলোও তো মনোহরপুরের দিক দিয়েই ঝুঁকেছে।
কথাটা মন্দ বলিসনি, এ পয়েন্টটাও একবার খতিয়ে দেখা দরকার। হ্যাঁ, হয়তো হাতির পাল এসেছে শুনেই বিকাশবাবু হাতির দাঁত চুরির প্ল্যানটা ছকেছেন। কেন? তোর এরকমটা কেন মনে হলো? কেন আবার? টাকার লোভ। যাদের যত বেশি আছে তারা তত বেশি চায়। যা, এবার গিয়ে শুয়ে পড়। ধুস, আজ আর ঘুম আসবে না। হুম, ঘুমটা কিন্তু খুব জরুরি, কাল অনেক ছোটাছুটি আছে। মিতিন কেমন দুর্মনস্ক। কাল কিন্তু কুমড়ি ক্যান্সেল, সকালেই একবার মেঘাতপুরু যেতে হবে। এতক্ষণ আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসির গল্প অবলম্বনে সারান্ডায় শয়তানের নবম পর্ব। গল্পের সূত্রধার এবং মিতিনের ভূমিকায় আমি রায়া, গল্পকথক এবং গোলদারের ভূমিকায় প্রীতম, দলপতির ভূমিকায় সুমন, টুপুরের ভূমিকায় পৌলমী, সার্গিয়ার ভূমিকায় সুকুমার মাইতি, হালদারের ভূমিকায় অনিমেষ, পোস্টার ডিজাইন এবং স্পেশাল সাউন্ড এফেক্টসে প্রীতম। আবার দেখা হবে আগামী রবিবার সারান্ডায় শয়তানের 10ম পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গপ্পবুক। ধন্যবাদ।